নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের আজকের বিশেষ নিবেদনে আপনি শুনতে চলেছেন সুলেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প কাঁচা মাছের খিদে। বরাবরের মতো আজকের গল্পের শেষেও থাকছে গল্পের মধ্যে থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তর গল্পটি শুনে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে কমেন্টে আপনাকে লিখতে হবে। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে অ্যানাউন্স করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজ গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, বর্ণালী এবং জগন্নাথ। শুরু হচ্ছে কাঁচা মাছের খিদে। শিবু তার বৃদ্ধা মাকে নিয়ে মছলন্দপুরের একটি অখ্যাত গ্রামে বসবাস করে। সে পেশায় একজন মৎস্যজীবী। কাক ভোরে উঠে নদীতে মাছ ধরতে যাওয়া তার নিত্যদিনের অভ্যেস। পরিবার বলতে শুধু শিবু ও তার বৃদ্ধা মা পারুলবালা। তবে একসময় তার মাছের ব্যবসায় এমন মন্দা চলছিল যে দারিদ্রতার কারণে বিবাহ করতে সাহস পায়নি সে। সেবারে খরা হয়েছিল, পুকুরের জল শুকিয়ে সমস্ত মাছ নষ্ট হয়ে গেছিল। তবে ধীরে ধীরে আরেকটু লাভের মুখ দেখলেও নানান কারণে বিয়ে করা আর হয়ে ওঠেনি। মা ছেলের দিন ভালোই কেটে যাচ্ছিল। একদিন শিবু খবর পেল রাত থাকতে নদীতে গেলে ভালো মাছ পাওয়া যায়। শোনা মাত্রই সেদিন রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে শিবু একাই বেরিয়ে যায়। সৌভাগ্যবশত একসাথে প্রচুর ভালো জাতের মাছ তার জালে ধরা পড়ে। মা ছেলে দুজনেরই আনন্দের কোনো সীমা ছিল না। বাড়ি ফিরে সেই মাছ একটা বড় ঝাঁকায় ঢেলে পাশের ঘরে রেখে শিবু ঘুমিয়ে পড়ল, কারণ সকাল সকাল উঠে আবার বাজারে যেতে হবে। কিন্তু মাঝরাতে একটা বিশ্রী পচা গন্ধে শিবুর ঘুমটা ভেঙে গেল। ঘর ময় আর বাড়ির সর্বত্র একটা পচা দুর্গন্ধে ভরে গেছে। সেই গন্ধে ঘরে টেকা দায় হল। বৃদ্ধা পারুলবালাও ঘুম থেকে উঠে পড়েছিলেন। গন্ধের চোটে নাক সিটকে শিবুকে ঠেলা দিয়ে বললেন, শিবু, কিসের গন্ধ বেরোচ্ছে রে বাপ? শিবু ধর্মড়িয়ে উঠে বসে মায়ের কথা শোনে। হ্যাঁ একটা গন্ধ তো আসছে। কিসের গন্ধ? সত্যি একটা গন্ধ আসছে, কিন্তু কিসের গন্ধ? মাছগুলো নষ্ট হয়ে গেল নাকি? তাই বা কি করে হয়? একেবারে টাটকা মাছ, গরমের দিনও তো নয়, দিব্যি শীতের রাত। তাহলে গন্ধটা কিসের? এসবই সাত পাঁচ ভাবতে ভাবতে তক্তাপোষ থেকে নেমে শিবু লম্ফ হাতে বেরিয়ে এলো। পাশের ঘরে গিয়ে ঝাঁকা দেখে তার মাথায় হাত উঠে গেল। ঝাঁকায় একটাও মাছ অবশিষ্ট নেই। শিবু চোখ কপালে তুলে বলল, এ কি, মাছগুলো কেউ পুরোপুরি সাবার করে দিয়েছে গো মা। কিন্তু কে? চোঁচ ছ্যাঁচো ঢুকলো নাকি? রাতের বেলায় তুই মাছ ধরে ফিরে আসার পর আমি নিজের হাতে খিড়কির দোর বন্ধ করে দিয়েছিলাম। সদর দরজাও তো খোলা হয়নি, তাহলে কে ঢুকবে বাড়িতে? এতগুলান মাছ চোর এসে ঘরে ঢুকে নিয়ে যাবে আর আমরা কেউ টের পাবো নে? তা কি করে হয় বাপ? কথা বলতে বলতে ভোরের আলো ফুটে গেছিল। শিবু এদিক ওদিক খুঁজে উঠোনে যেতেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখল উঠোনময় মাছের আঁশ, কাঁটা, কানকো ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কে বা কারা কাঁচা মাছগুলোকে খেয়ে উচ্ছিষ্ট ফেলে রেখে গেছে বুঝে ওঠা গেল না। পারুলবালা আঁতকে উঠে বললেন, এ কি, এমন কাজ কে করলে গা? কি সর্বনাশ হলো আমাদের! বেচা কেনা হবে কি করে এবার? ঘরে যে চাল ডাল সব বারণ তো।
ভেবেছিলুম মাছ বেচে যে টাকা পাবি তা থেকে কিছু দিয়ে চাল ডাল আনাজপাতি এসব কিনে আনতে কইব, কিন্তু সব যে ভেস্তে গেল। আজ তো তবে উপবাস থাকতে হবে রে। শিবু ঠোঁট কামড়ে বলল, অত চিন্তা করো না মা, একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ওধারের বেড়া ডিঙিয়ে কুকুর বিড়াল এসে খেয়ে গেছে। শিবু কথাটা জোর দিয়ে বলল বটে, কিন্তু সে নিজেও জানে না এ কাজ আদৌ কুকুর বিড়ালে করেছে কিনা। কেউ মাছ খেয়ে গেলে এত পচা গন্ধ কেন বেরোবে? দিনের পর দিন যদি মাছ কিংবা উচ্ছিষ্ট পড়ে থাকে তাহলে এমন গন্ধ বেরোতে পারে। শিবু মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়ল। আর সেদিন থেকেই শিবুদের বাড়িতে অদ্ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু হয়ে গেল। সন্ধে হলেই বিচিত্র বিকট আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ শুনে মনে হয় সারাক্ষণ বাড়িতে বসে চরবর চরবর করে মাছের কাঁটা চিবিয়ে খাচ্ছে কেউ। ঘরের কোণ থেকে সেই উৎকট পচা গন্ধটা যখন তখন নাকে এসে ঝাপটা মারতে থাকে। শিবুর মা শিবু কেউই এমন অদ্ভুত উপদ্রবের কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। সেদিন রাতে তো হ্যারিকেনের আলোয় শিবুর চোখ পড়ে গেল ঘরের দেওয়ালের দিকে। দেওয়ালে কতগুলো আঁচড়ের দাগ দেখে শিবু অবাক হয়ে যায়। দাগগুলো পরখ করে দেখতে গিয়ে সে টের পেল ওগুলো আঁচড়ের দাগ নয়, মাছের কাঁটার মতো দেখতে কালশিটে আবছা রেখা ফুটে উঠেছে। ভালো করে দেখে টের পেল ওগুলো সত্যি মাছের কাঁটার দাগ। যদিও আজকাল শিবুর মাছের আমদানি বেশ ভালোই হচ্ছে, বিক্রি বাট্টাও অনেকটা বেড়ে গেছে, পসারও জমেছে। বাজারে শিবু জেলেকে এখন সবাই এক ডাকে চেনে, কিন্তু প্রতিদিন রাত হলেই বিচিত্র ঘটনা ঘটতে থাকে। শিবুর মা অতিষ্ঠ হয়ে ওঠেন। তিনি শিবুকে বলেন, যা সব কাণ্ড ঘটছে আমার মনে হয় কোনো মেচো ভূতের কাণ্ড। মাছের লোভে এখানে এসে বাসা বেঁধেছে। একবার মোড়ল বাবুকে খবর দে, ওনার গলায় পইতে আছে, পুজো আচ্চা করেন পণ্ডিত মনীষী, অনেকের অনেক উপকার করেছেন। উনি বাড়ি এসে সব দেখে শুনে ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু জেলে হলেও শিবু কুসংস্কার মুক্ত, লেখাপড়াও জানে। তার যুক্তিবাদী মন এসব বিশ্বাস করতে চাইল না। সে চুপ করে রইল। তার মনে হলো কেউ ওর ব্যবসার বাড়বাড়ন্ত দেখে হিংসায় ওর সাথে শত্রুতা করছে, ইচ্ছে করে ভয় দেখিয়ে ওদের বিপাকে ফেলার চেষ্টা করছে, যাতে ওর চালু মাছের ব্যবসাটা লাটে উঠে যায়। তবে খুব বেশি দিন শিবুকে অপেক্ষা করতে হলো না। মাত্র দিন দুয়েক পর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। সেদিন রাত্রে শিবু মাছ ধরতে যায়নি। আজকাল আর নিজেকে রোজ যেতে হয় না। একজন সাগরেদকে রেখেছে, সেই মাছ নিয়ে আসে। শিবু তাই খাওয়া দাওয়া মিটিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। চট করে ঘুমও এসে গেল। রাত তখন কটা হবে সে খেয়াল ছিল না তার, কিন্তু হঠাৎ তক্তাপোষটা নড়ে চড়ে উঠল। ঘুম ভেঙে গেলেও শিবু তেমন একটা আমল দেয়নি, কিন্তু পাশ ফিরে শুতেই খটখট করে একটা অদ্ভুত আওয়াজ হলো তক্তাপোষের নিচ থেকে। ফলে শিবুকে উঠে পড়তেই হলো। শিবুর বৃদ্ধা মা একই ঘরে চৌকিতে শুয়েছিলেন। তিনি তখন কিছু টের পাননি, অকাতরে ঘুমিয়ে আছে। এদিকে খটখট আওয়াজটা ক্রমশই বাড়ছে। মনে হচ্ছে তক্তাপোষের তলা থেকে কেউ কিছু দিয়ে কাঠের গায়ে আঘাত করছে। শিবু নিচু হয়ে উঁকি দিয়ে দেখতে যাবে, এমন সময় তক্তাপোষের তলা থেকে কোনো এক বৃদ্ধের ভয়ঙ্কর খ্যানখ্যানে গলা ওর কানে ভেসে আসে। তুই জানিস না শয়তান, তুই কি করেছিস? তুই আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস।
আমি তোকে ছাড়ব না। তোকে, তোর পরিবারকেও আমি একই রকম ভাবে গ্রাস করে নেব। তুই কিচ্ছু করতে পারবি না। শিবু এক লাফে তক্তাপোষ থেকে নেমে নিচু হয়ে দেখল, কিন্তু কাউকে খুঁজে পেল না। অথচ ওই একটাই কথা বারবার ভেসে আসছে, তোকে আর তোর পরিবারকে। শিবু সাহস করে উঁকি মেরে দেখল তক্তাপোষের নিচে মাছের কতগুলো শুকিয়ে যাওয়া কাঁটা পড়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কেবল গলার স্বর শোনা যাচ্ছে। শিবু এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। সে টের পেল এ কোনো শত্রুর কাজ নয়, খাটের নিচে অতিলৌকিক কোনো ঘটনা ঘটছে। গোটা বাড়িতে তারই কালো ছায়া পড়েছে। শিবু মনে মনে ভাবল, মায়ের কথাই ঠিক, মোড়লবাবু পণ্ডিত ব্যক্তি। তিনি বহু বছর ধরে গ্রামে আছেন, বাড়ি বাড়ি যজমানি করেন, প্রয়োজনে তাবিজ কবজও দেন। তিনি এই গ্রামের বহু পুরনো ইতিহাস জানেন। হ্যাঁ হ্যাঁ। পারুলবালাকে রাতের কথা কিছুই জানালো না শিবু। শুধু বাজারে যাবার আগে বলে গেল, মা, আজই বাজার থেকে ফিরে মোড়লবাবুর বাড়িতে যাব, কেমন? বৃদ্ধা খুশি হলেন ছেলে শেষ অবধি পণ্ডিত মশাইয়ের কাছে যেতে রাজি হয়েছেন শুনে। বললেন, বাঁচালি বাপ আমার, মোড়ল বাবুকে সব কিছু গুছিয়ে বলিস, কিন্তু কিচ্ছুটি লুকোসনি। উনি সজ্জন পণ্ডিত, কারো কোনো কথাই পাঁচ কান করেন নে। শিবু তার মায়ের কথায় সায় দিয়ে বাজারে চলে গেল। কিন্তু বিক্রি বাট্টায় তেমন মন বসাতে পারল না। মনটা তার বড়ই উচাটনে রয়েছে। সাগরেদ ন্যাপাকে কাজ বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি বাজার থেকে বেরিয়ে পড়ল। সাইকেল নিয়ে মোড়ল বাড়ির দিকে রওনা দিল। সাথে কিছু টাটকা মাছ আর মিষ্টি নিয়ে গেল মোড়ল বাড়ির সদস্যের জন্য। মোড়লবাবু নিজে শাকাহারী, তবে তার স্ত্রী পুত্র পরিবার মাছ খায় বইকি। যাই হোক, মোড়ল মশাইয়ের বাড়ি যাওয়ার পথে ঝোপঝাড় বুনো গাছপালায় ঠাসা একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলটাই পেরিয়ে যেতে হয়। কোনো বন্য হিংস্র পশুর উপদ্রব না থাকলেও দিনের বেলাতেও বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে জঙ্গলটা। শিবুর সেসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এর আগেও সময় অসময়ে বহুবার জঙ্গল পেরিয়ে এধার ওধার গেছে, কোনো দিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজ শিবুর জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই একটা অদ্ভুত হাওয়ার সাথে সেই বিশ্রী পচা গন্ধটা তার নাকে উড়ে এলো। পরক্ষণে মনে হলো কেউ যেন পিছন থেকে ওর সাইকেলটা ধরে টানছে। মাটিতে জায়গায় জায়গায় লতাগুল্ম গজিয়েছিল। শিবু প্রথমে ভাবল সাইকেলের পিছনের চাকায় হয়তো লতাপাতা জড়িয়ে গেছে, তাই টান পড়ছে। কিন্তু সাইকেল থামিয়ে পিছনে তাকিয়ে দেখল চাকা একদম ঠিকঠাক, কোনো কিছু আটকায়নি। তারপরে কটু পচা গন্ধটা তীব্র হয়ে নাকে এসে ঝাপটা মারতেই শিবুর গাটা ছমছম করে উঠল। হঠাৎ কানের গোড়ায় কেউ যেন ফিস ফিস করে বলল, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, তোদের আমি বাঁচতে দেব না। আমার মুখের খাবার কেড়ে এনেছিস, তোদের সব কিছু গ্রাস করে নেব। তারপর তোদের বুক চিড়ে রক্ত খেয়ে তবেই আমার শান্তি। শিবু আঁতকে ওঠে। জঙ্গলে হঠাৎ ধুলো ঝড় শুরু হয়ে যায়। হাওয়ার দাপটে সাইকেল নিয়ে এগোতে পারে না সে। অনবরত সেই অদৃশ্য হাসি আর কথাগুলো যেন বারবার কানে ফিরে আসতে থাকে। শিবু কাঁপতে কাঁপতে সাইকেল থেকে পড়ে যায়।
আবার সেই বিভৎস হাসির শব্দ ভেসে আসে চারপাশ থেকে। কিছুক্ষণের জন্য শিবুর কোনো হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরে এলো, সে দেখল জঙ্গলের পরিবেশ আবার আগের মতো শান্ত আর স্বাভাবিক হয়ে গেছে। ধুলো ঝড় আর নেই। শিবু আস্তে আস্তে সাইকেল নিয়ে উঠে দাঁড়ালো। তারপর সাইকেল টেনে নিয়ে বাকি পথটা হেঁটেই গেল। মিষ্টির হাঁড়ি, মাছ ইত্যাদি আলাদা করে ভালোভাবে বেঁধে চেঁধে এনেছিল, তাই সেগুলোর কোনো ক্ষতি হয়নি। তবে শিবুর হাঁটুর নিচে আর কুনুইয়ের কাছটায় ছড়ে গেছে। অগত্যা মোড়ল বাড়ি পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। মোড়ল মশাই অর্থাৎ পণ্ডিত হরনাথ শাস্ত্রী উঠোনে বসে তেল মাখছিলেন। এই ভর দুপুরে শিবুকে সাইকেল নিয়ে হেঁটে আসতে দেখে তিনি ভীষণ অবাক হয়ে গেলেন। শিবু সাইকেলটাকে একপাশে রেখে মাছ আর মিষ্টির হাঁড়িটা নিয়ে এগিয়ে গেল। হরনাথ উঠে দাঁড়িয়ে বললেন, আহা বাছা, আবার এইসব কেন? তারপর হাঁক পেড়ে স্ত্রীকে ডেকে বললেন, বিমলা, একটিবার বাইরে এসো, শিবু এসেছে। বিমলা দেবী বাইরে এসে শিবুর হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে হাসি মুখে বললেন, এসো বাছা, এসো, অনেকদিন পরে এলে। শিবু হরনাথ এবং বিমলা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, খালি হাতে কি গুরু সেবা করা যায় ঠাকুরমশাই? অধর্ম হবে যে। বসো বাচ্চা, দুজনে বসে কথা কও। আমি একটু জল মিষ্টি আনি গে। শিবুকে বসতে দিয়ে বিমলা দেবী ভিতরে চলে গেলেন। হরনাথ বলল, তা বলো এবার, মায়ে বয়ে কেমন আছো তোমরা? আর সব কুশল তো? সব তো ঠিকই ছিল ঠাকুরমশাই, কিন্তু হঠাৎ কিছুদিন ধরে কি যে এক অদ্ভুতুড়ে উৎপাত শুরু হয়েছে আমাদের বাড়িতে, টিকে থাকায় দায় হয়ে পড়েছে। আপনি আপনি একটা বিহিত করে দিন ঠাকুরমশাই। কি হয়েছে বাছা? আর সব খুলে বলো দেখি, কিছু গোপন করো না। না ঠাকুরমশাই, আপনার কাছে গোপন করার কিছুই নেই। গত এক সপ্তাহ ধরে আমাদের বাড়িতে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটছে। প্রতি রাতে ভীষণ পচা গন্ধে গা গুলিয়ে উঠছে। ঘটনার শুরু গেল শনিবার থেকে, আজ রোববার, 8 দিন হয়ে গেল। সে উপদ্রব থামছেই না, বরং বরং যেন আরও বেড়ে যাচ্ছে। গত শনিবার রাতে নদী থেকে মাছ ধরে ঝাঁকায় এনে রেখেছিলাম। ঘুম ভেঙে দেখি সব মাছ উধাও, আর কটু পচা গন্ধে সারা বাড়ি ভরে আছে। এই বিশ্রী গন্ধেই আমার আর মায়ের ঘুম ভেঙে যায়। উঠোনে এসে দেখি মাছের কাঁটা, কানকো, পাখনা এসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কেউ যেন মাছগুলো খেয়ে উচ্ছিষ্ট করে ফেলে রেখে গেছে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও গন্ধটা যে কিসের তা বুঝতে পারিনি। রোজ ওই একই ঘটনা ঘটে। মা বললেন, এ মেছো ভূতের কীর্তি, গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে, তুই পণ্ডিত মশাইকে খবর দে। কিন্তু আমার ভূতে প্রেতে বিশ্বাস ছিল না, তাই গা করিনি। ভেবেছিলাম আমার ব্যবসার উন্নতি দেখে হিংসায় কেউ আমার সাথে এমনটা করছে, যাতে আমি বিপাকে পড়ি আর ব্যবসা লাটে উঠে যাক। কিন্তু দিনকে দিন যেভাবে উৎপাত বাড়তে লাগলো, তাতে আমার ধারণা যে ভুল তা টের পাচ্ছিলাম। আর গতকাল যা ঘটে গেল, তারপর অন্য কিছু ভাবার আর দরকার হয়নি। ভৌতিক উপস্থিতি হাড়ে হাড়ে টের পেলাম। এক বৃদ্ধের খোনা গলা শুনেছি আমার তক্তপোষের তলা থেকে। সে বলেছে আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দেবে, সব কিছু গ্রাস করে নেবে। আমি নাকি ওর মুখের খাবার নিয়ে এসেছি। শুধু তার অতিপ্রাকৃত কণ্ঠস্বর শুনেছি, কিন্তু তাকে দেখতে পাইনি। আজ আজ আপনার বাড়ি আসার সময় জঙ্গলে ধুলোর ঝড় তুলে সে আমার পথ আটকে ভয় দেখিয়ে গেছে। কিছুক্ষণ তো আমি আতঙ্কে বেহুশ হয়ে পড়েছিলাম। এ তো সত্যি চিন্তার ব্যাপার দেখছি। আমায় একটু ধ্যানে বসতে হবে। আজ সন্ধ্যায় আহ্নিকের পর আমি ধ্যানে বসবো। তুই কাল বিকেলে একবার আসতে পারবি? তবে একা নয়, সাথে বিশ্বস্ত কাউকে আনিস। এখন তোর সময় খারাপ যাচ্ছে, সাবধানে চলাফেরা করতে হবে। আগে একটু তাবিজ কবজ করে দেখব, তাতে যদি কাজ না হয়
তখন না হয় তোদের বাড়ি যাওয়া যাবে। আগে হ্যাঁ ঠাকুরমশাই, অবশ্যই পারবো। আমি সাগরেদ বিশেকে সঙ্গে নিয়ে আসবো, ও বিশ্বস্ত লোক আছে। শিবুর পরনে তখন ছিল খাটো ধুতি। সে বাঁ হাতে ভর দিয়ে চাটাই থেকে উঠতে যাচ্ছিল, এমন সময় হরনাথের চোখ পড়ে গেল হাঁটুর নিচের অংশ আর ডান হাতের কুনুইয়ের ক্ষত চিহ্নের দিকে। তিনি অস্থির কণ্ঠে বললেন, ও কি রে শিবু, তোর হাঁটু আর কনুইতে তো চোট লেগেছে দেখছি। একবার বলবি তো, এতক্ষণ খেয়ালই করিনি। দেখো দেখিনি কাণ্ড। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে মলমটা নিয়ে আস। আপনি এত উতলা হবেন না ঠাকুরমশাই, চিন্তার কিছু নেই, তেমন কোনো আঘাত নয়, ও আমি বাড়ি গিয়ে ঠিক করে নেবক্ষণ। ইতিমধ্যেই বিমলা দেবী এসে শরবত আর মিষ্টি দিয়ে গেলেন। শিবু শরবত মিষ্টি খেয়ে উঠে পড়ল। হরনাথ ছাড়লেন না, মলম লাগিয়ে দিলেন ক্ষতস্থানে। তারপর শিবুর হাতে একটা মাদুলি বেঁধে দিয়ে বললেন, আপাতত বেঁধে দিলাম, তবে এর প্রভাব খুব বেশিক্ষণ থাকবে না। তুই কাল আসিস, আরও ভালো রক্ষা কবচ তৈরি করে দেব। তারপর হরনাথ ভৃত্য হরিপদকে ডেকে বললেন, যা হরি, শিবুকে জঙ্গলটা পার করে দিয়ে আয়। হরিপদ গোয়ালঘর ঝাঁটপাট দিচ্ছিল। হরনাথের ডাকে সাড়া দিয়ে বলল, আগে যাই কর্তা, গোল ঘরে আসি, হাত পা ধুয়ে আসছি। মিনিট পাঁচেকের মধ্যে গামছায় হাত মুছতে মুছতে হরিপদ বেরিয়ে এসে বলল, চলেন শিবেদা, আপনার আগাইয়া দিয়ে আসি। শিবুকে জঙ্গল পার করিয়ে দিয়ে হরিপদ ফের মোড়লের বাড়িতে ফিরে গেল। শিবু সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বাজারে গোড়া সাহেবের ডিসপেন্সারিতে গিয়ে হাজির হল। হরনাথ জানতেন না শিবুর হাঁটুর উপরের অংশে আরও একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার চারপাশে কালশিটে পড়ে ফুলে গেছে। শিবু সঙ্গে সঙ্গে রুমাল বেঁধে দিয়েছিল। পোশাকের আড়ালে ঢাকা পড়ে গেছিল বলে কারোর চোখে পড়েনি। শিবু কিছুই জানায়নি। এখন সেই ক্ষতস্থানে ব্যথাটা চাগাড় দিয়ে উঠেছে, তাই ওষুধ নিতে গেল সে। গোড়া সাহেবের কম্পাউন্ডার রুমাল খুলে ক্ষত দেখে আঁতকে উঠে বলল, এ কি রে শিবু, এ কিসে কেটেছে তোকে? শিবু দেখল দুটো ছোট ছোট ধারালো দাঁতের দাগ পড়েছে হাঁটুর ওপরে। মনে মনে শিউরে উঠলেও শিবু ম্লান হেসে বলল, কিসে আবার কাটবে গো অনন্তদা, আমি সাইকেল থেকে জঙ্গলে ঝোপের মধ্যে পড়ে গেছিলাম, তখন হয়তো কোনো পোকা বিষাক্ত হুল বসিয়ে দিয়েছে। অনন্ত নাকের ডগা থেকে চশমাটা তুলে বলল, কি জানি বাবা, হুল ফুটালে এমন দাঁতের দাগ পড়বে কেন? যাই হোক, নতুন ব্যান্ডেজ করে আমি ওষুধপত্র দিয়ে দিচ্ছি, ঠিক করে খাবি, সাবধানে থাকবি, ধুলো বালি জল যেন না লাগে কয়দিন। শিবু ওষুধ নিয়ে বাড়ি চলে গেল। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। বেড়ার আগল খুলে সাইকেল নিয়ে উঠোনে প্রবেশ করতেই সেই বিশ্রী পচা গন্ধে শিবুর নাভির শ্বাস উঠে গেল। একটা কালো ছায়াকে যেন দেওয়ালের এদিক থেকে আরেক দিকে সাত করে সরে যেতে দেখল সে। শূন্য স্থান থেকে একটা বিশ্রী খ্যানখ্যানে কণ্ঠস্বর ভেসে এলো আবার, তুই যতই আমার কবল থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা কর, আমি তোর গায়ে একটা মরণ চিহ্ন এঁকে দিয়েছি, তুই পার পাবি না, আমার হাতে তোকে মরতেই হবে, তোদের সকলকেই মরতে হবে, সকলকে। শিবু চমকে উঠল সেই বৃদ্ধের অপার্থিব কণ্ঠস্বরে চিহ্ন এঁকে দেবার কথাটা শুনে। তাহলে কি দাগ দুটো ওই অপশক্তির কীর্তি? শিবুর চোখের সামনে গোটা পৃথিবীটা বন বন করে ঘুরতে লাগলো। শিবু ধপ করে দাওয়ায় বসে পড়ল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। তার বৃদ্ধা মা আওয়াজ শুনে বাইরে এসে দেখলেন শিবু এক হাতে বাঁশের খুঁটি ধরে মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আছে, কুলকুল করে ঘামছে। তিনি তড়িঘড়ি এক ঘটি জল আর হাত পাখা নিয়ে ছুটে এলেন।
জলের ঘটিটা শিবুর মুখের কাছে এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে বাপ, আগে জলটুকু খা, আমি একটু বাতাস করি। তারপর কি হয়েছে সব বল। সারাদিন কোথায় ছিলি? তোরা তো মোড়ল বাড়িতে ঠাউর মশাইয়ের কাছে যাবার কথা ছিল, কিন্তু সেদিনই গেলি, ফিরতে তো এতক্ষণ লাগার কথা নয়। কিছু বলে কয়েও যাসনি, কোনো খবরও দিসনি। আমি তো একেবারে চিন্তায় মরে যাচ্ছিলাম। শিবু ঢক ঢক করে জল খেয়ে হাতের পিঠে মুখ মুছে বলল, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে একটু রতনদের বাড়িতে গেছিলাম। ওদিকেই তো রতনের বাড়ি, অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলুম একবার ঢু মেরে আসি। ওদের বাড়িতে অনেকদিন পর গেলুম, তাই ভাত না খাইয়ে ছাড়লো না। অবেলায় পেট পুড়ে ভোজ খেয়ে বদহজম হয়ে গেছে। বাড়িতে ঢুকে হঠাৎ করে মাথাটা জোরে চক্কর দিল, তাই সঙ্গে সঙ্গে বসে পড়লুম। ও, এইবার বুঝছি, বড্ড বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই পেটে একটু বায়ু জমেছে, সেজন্যই এত ঘাম হচ্ছে। এই হাত পা ধুয়ে ঘরে যে আগে শোগে, আমার হজমের ওষুধটা এক চিপি খেয়ে নিয়ে শুয়ে পর দেখি, দেখবি একটু পরেই ঠিক হয়ে যাবি। শিবু আসল কারণটা তার বৃদ্ধা মাকে জানতে দিল না। সত্যি বললে বৃদ্ধা ভয় পেয়ে চেঁচামেচি শুরু করে দেবে, বিলাপ করবে। এতে পাড়া পড়শিদের সবকিছু জেনে যাওয়ার সম্ভাবনা আছে। শিবু সেটা কিছুতেই চায় না, তাই দাঁতে দাঁত চেপে বিছানায় পড়ে থাকে। পরের দিন বিকেলের অপেক্ষা করতে থাকে সে। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সোমবার শিবু এমনিতেও বাজারে মাছ নিয়ে বসে না, একটা দিন বন্ধ রাখে। সকাল থেকে বাড়িতেই শুয়ে বসে বিশ্রাম করে। সাগরেদ বিশেকে দুপুরে খবর পাঠিয়ে ডেকে এনেছিল শিবু। খাওয়া দাওয়া গল্পগুজব করার ফাঁকে সুযোগ বুঝে বিশেকে বিকেলে ওর সাথে যাওয়ার কথা বলে রাখল শিবু। খানিকক্ষণ বিশ্রাম করে বিকেল 4টে নাগাদ মাঠের ধারে হাঁটতে যাবার নাম করে বিশেকে নিয়ে বেরিয়ে গেল শিবু। সাইকেল নিয়েই হাঁটছিল ওরা। বাড়িটা চোখের আড়াল হতেই সাইকেলে চেপে দুজনে রওনা দিল হরনাথ শাস্ত্রীর বাড়ির দিকে। মিনিট 15 মধ্যেই ওরা গন্তব্যে পৌঁছে গেল। হরনাথ দাওয়ায় বসে আতশ কাঁচ দিয়ে পঞ্জিকা দেখছিলেন। ওর পায়ের আওয়াজ শুনে চোখ তুলে বললেন, আয় বাছারা, তোদের জন্যই অপেক্ষা করছিলুম। শিবুর চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে হরনাথ বললেন, ধ্যান যোগে যা দেখলুম তাতে ভয় পাবার কথাই বটে, তবে কোনো বিধান দেবার আগে আমার একটা কথা জানানো দরকার। তা হলো, ওই অপশক্তি তোর ওপর ভর করলো কিভাবে? আমি ধ্যানে বসে যতদূর দেখেছি, দিন 15 আগে ওই জঙ্গলেই কিছু একটা ঘটে গেছে তোর সাথে, যেটাকে তুই স্বাভাবিক ঘটনায় মনে করেছিলি, তাই ও নিয়ে কিছু চিন্তা ভাবনা করিসনি। সেই ঘটনাটা বল দেখি। আগে এমন কিছু। শিবু মাথা চুলকে অনেক ভেবেও তেমন কিছু খুঁজে পেল না। হরনাথ বিশেকে জিজ্ঞেস করলেন। বিশেও বিশেষ কিছু বলতে পারল না, শুধু বলল, আগে দিন 15 আগে তো ওস্তাদ পাশের গ্রামে মাছ বেচতে গেছিল, ফেরার সময় ওই জঙ্গল দিয়েই ফিরতে হয়েছে। পাশের গা থেকে ওটা ছাড়া আমাদের গ্রামে আসার যাওয়ার তো আর কোনো পথ নেই কো। সেদিন আমিও তো সাথে যাইনি, ওস্তাদ ভুলে গেছে মনে হয় সেদিনের কথা খান। শিবুর চোখ চিকচিক করে উঠল। তার মনে পড়ে গেছে সেদিনের কথা। সে বলল, হ্যাঁ, আমি মাছ বেচে জঙ্গল দিয়ে ফিরে আসার সময় পুকুর ধারে বিশ্রাম নিতে বসেছিলুম। ওদিকটা বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা জায়গা। পুকুর ঘাটে বসে আশেপাশের দৃশ্য দেখছিলুম। সেদিন পাশের গায়ে মাছ বেচার পরেও আমার কাছে আরও 1 হাঁড়ি মাছ বেঁচেছিল। সাইকেলের পিছনের ক্যারিয়ারে ভালো করে বেঁধে নিয়েছিলাম। খানিকক্ষণ বিশ্রাম করে উঠে পড়লাম, কিন্তু শীতের বেলা চট করে ফুরিয়ে যায়, তাই বাড়ি ফেরার তাড়াও ছিল না। তারপর আমি যখন সাইকেলে উঠতে যাচ্ছি, এমন সময় আমার সামনে একজন বৃদ্ধ এসে হাজির হলো। বড়ই অদ্ভুত চেহারা তার। আচমকা এমনভাবে এসে উপস্থিত হলো যে মনে হচ্ছিল যেন ভুঁই ফুঁড়ে উঠে এসেছে। লোকটা আমার মাছের হাঁড়িটার দিকে জুলু জুলু চোখে তাকিয়ে বলল, আমার কাছে
সামান্য কিছু পয়সা আছে, তা দিয়ে যে কটা মাছ হয় দাও দেখি। বৃদ্ধকে দেখে আমার বেশ মায়া হলো। ভাবলুম বেচারা নিশ্চয়ই খুব দরিদ্র, হয়তো মাছ কটা পেলে কয়দিন পেট ভরে খেতে পারবে। পয়সা যাই দিক অসুবিধে নেই, তাই লোকটিকে গোটা হাঁড়িটাই ধরিয়ে দিয়ে বললুম, আপনার কাছে যেটুকু পয়সা আছে তাই দিয়ে পুরো হাঁড়িটাই নিয়ে যান। লোকটা মুচকি হেসে আমার হাতে কয়েকটা পয়সা দিল, তারপর মাছের হাঁড়ি নিয়ে চলে গেল। লোকটা চলে যাবার পর আমি পয়সাগুলো পকেটে পুড়তে গিয়ে দেখি প্রত্যেকটা পয়সার গায়ে শুকনো কালচে রক্ত লেগে আছে। হ্যাঁ, ওই পয়সাগুলো বাড়িতে নিয়ে যাবার পর থেকেই আমার বাড়িতে অন্ধকারের প্রকোপ দেখা দিয়েছে। অশুভ আত্মার উৎপাত শুরু হয়েছে তারপর থেকেই। হরনাথ মাথা নেড়ে বললেন, শুধু এইটুকু নয়, আরও একটা ঘটনা তুই ভুলে যাচ্ছিস। একটু মনে করে দেখ, বিনা কারণে ওই বৃদ্ধ হঠাৎ তোর সামনে এসে উপস্থিত হতে যাবে কেন? নিশ্চয়ই ওকে তোর সামনে আসতে বাধ্য করেছিস তুই, মানে এমন কিছু করেছিস যার ফলে কোনো দুষ্ট আত্মা জেগে উঠেছে এবং ওই বৃদ্ধের রূপ ধারণ করে এসেছে। শিবু কিছুক্ষণ চিন্তা করে লজ্জিত হয়ে নত মস্তকে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, এবার মনে পড়েছে। আমি সব বুঝতে পেরেছি। আসলে ওই দিন আমি আমার অজান্তেই একটা অন্যায় কাজ করে ফেলেছি। জঙ্গলে পুকুর ধারে একটা সমাধি বেদি ছিল। ঘাট থেকে উঠে আসার সময় সমাধিটা দেখে আমার খুব কৌতূহল হলো। অবাক হয়ে ভাবলুম, এখানে তো কোনো সমাধিস্থল নেই, তাহলে এখানে শুধুমাত্র একটা সমাধি খোঁড়া হলো কেন? তাকে কবে সমাধিস্থ করা হয়েছে এখানে ভাবতে ভাবতে নামধাম লেখা আছে কিনা দেখতে গিয়ে অসাবধানে সমাধিস্থলে পা দিয়ে ফেলেছিলাম। এর আগেও আমি বেশ কয়েকবার যাতায়াতের পথে জঙ্গলের ওই পুকুর ঘাটে গিয়েছি, কিন্তু কোনোদিন সেভাবে সমাধিটা লক্ষ্য করিনি। ওদিকটা সবসময় লতাপাতা আগাছায় ভরে থাকতো, তাই চোখে পড়েনি। কিন্তু সেদিন হঠাৎ লতাপাতার ফাঁক দিয়ে বেদির পাথরের চূড়াটা দেখতে পেলাম। একেই বোধহয় নিয়তির খেলা বলে। অথচ জ্ঞান তো আমি কোনো অন্যায় করিনি। কিন্তু ঠাকুরমশাই, এই দুষ্ট আত্মা কে? ওই সমাধি কার? কি তার পরিচয়? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। হরনাথ একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সে বহু বছর আগের কথা। তখন তোরা অনেক ছোট ছিলি। এই গ্রামে নন্দরাম সাহা নামে একজন লোভী মহাজন ছিল। সে দরিদ্র জেলেদের কাছ থেকে কম দামে মাছ কিনে বাজারে চড়া দামে বিক্রি করে মুনাফা লুটত। নিজের যথেষ্ট পসার বাড়লেও জেলেদের কোনোদিন ন্যায্য মূল্য দিত না। জেলেরা রাগে ফুঁসছিল। এককাট্টা হয়ে মহাজনের অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিকল্পনা করছিল। জেলেদের দলনেতা সুদাম, তার উগ্র রূপ দেখে মহাজন ভয় পেয়ে যায়। সুদাম এভাবে বাড়লে ব্যবসার প্রভূত ক্ষতি হয়ে যাবে ভেবেই মহাজন সুদামকে নৃশংসভাবে হত্যা করে। দলনেতার নেতৃত্বের অভাবে বাকি জেলেরা সাহস করে আর মহাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। তারা তাদের বিদ্রোহ তুলে নিতে বাধ্য হয়। মহাজন নন্দরাম ভেবেছিল পথের কাঁটা বুঝি দূর হয়ে গেছে, কিন্তু তার ধারণা যে কত বড় ভুল ছিল তার অচিরেই টের পেল সে। কালের নিয়মে সুদামের অতৃপ্ত আত্মা জেগে ওঠে এবং প্রতিশোধ নিতে ফিরে আসে। নন্দরামের গোটা পরিবারটাকে এক রাতের মধ্যে শেষ করে দেয়। চোখের সামনে সবাইকে শেষ হতে দেখে সে। রক্তাক্ত মৃত্যুপুরীতে একা থেকে শুকিয়ে কাঠ হয়ে যেতে থাকে নন্দরাম। তারপর একদিন মারা যায়। যেহেতু ভৌতিক উপদ্রবে তার মৃত্যু হয়েছিল, তাই ভয়ে কেউ মহাজনকে শ্মশানে পোড়াতে যেতে সাহস পায় না। শেষে ওরা মহাজনের দেহটাকে জঙ্গলের পুকুর ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিয়ে দেয়। এরপর থেকে জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। ইচ্ছাকৃত না হলেও সেই অভিশপ্ত সমাধিতে নিজের অজান্তে পা দিয়ে তুই কিন্তু ঘোর বিপদ ডেকে এনেছিস রে শিবু। এবার কি হবে ঠাকুরমশাই? ওস্তাদের কিছু হয়ে গেলে বিমলা কাকির কি গতি হবে গো? এই বয়সে যে তার দুর্দশার শেষ থাকবে না।
কিছু একটা ব্যবস্থা করে দেন ঠাকুরমশাই, কিছু একটা ব্যবস্থা করে দেন। শিবু কি বলবে ভেবে পেল না। নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে তার বৃদ্ধা মাকে। এটাই শিবুর সবচেয়ে বড় দুঃখ। এই অভিশাপ থেকে মুক্তি লাভের উপায় নেই ঠাকুরমশাই? শিবু ধরা ধরা গলায় প্রশ্ন করে। হরনাথ বললেন, অবশ্যই আছে, তবে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ধৈর্য রাখতে হবে। উপকরণ উপাচার সংগ্রহ করতে গোটা একটা দিন চলে যাবে। পারবি তো ধৈর্য ধরে রেখে নিষ্ঠা ভরে সব করতে? অভিশপ্ত রক্ত মাখা পয়সা, বস্ত্র ইত্যাদি থেকে মুক্তি লাভের জন্যে গ্রাম বাংলার প্রাচীন তন্ত্রে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়, যা বিপজ্জনক এবং জটিল। কারণ ওই পদ্ধতি প্রয়োগের সময় অভিশপ্ত আত্মারা দ্বিগুণ শক্তিশালী হয়ে সাধকের সাধনায় বাধা দিতে পারে। সেই আত্মাকে প্রতিরোধ করা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। সাধককে অসাধ্য সাধন করতে হয়, তবেই সুফল মেলে। এই পদ্ধতিতে সাধারণ এক পবিত্র স্থান, নির্ধারিত সময় এবং কিছু নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয়। যা যা প্রয়োজন আপনি তালিকা করে দিন, বিশেষ সব সংগ্রহ করে এনে দেবে। না হে, ও আমি নিজেই নিয়ে আসবো ক্ষণে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে দেখে শুনে আনতে হবে বই কি। একটু এদিক ওদিক হলেই সব পণ্ড হয়ে যাবে। তোর কেবল বেলপাতা, গঙ্গা জল, কাঁচা হলুদ আর লাল সুতো সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আগামী শনিবার অমাবস্যা। গভীর রাতে গ্রামের বাইরে কোনো নির্জন স্থান বা শ্মশানে গিয়ে এই কাজ করতে হবে। সেটি এমন স্থান হবে যেখানে কোনো জনপ্রাণী থাকবে না। তবে শ্মশানেও শিয়াল কুকুর ঘোরাফেরা করে, তাই আমি উপযুক্ত স্থান নির্বাচন করে শুক্রবার রাতেই তোদের খবর দেব। বাকি সমস্ত উপকরণ শনিবার সকালের মধ্যে জোগাড় করে রাত 10টা নাগাদ আমি সাধনায় বসব। তোরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রস্তুত হয়ে থাকবি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আদেশ শিরোধার্য। হরনাথ শিবুর হাত থেকে মাদুলি খুলে দিলেন। তারপর শিবু বিষে দুজনের গলায় শক্তিশালী রক্ষা কবচ পরিয়ে দিয়ে বললেন, আগামী 7 দিন পর্যন্ত তোরা সুরক্ষিত থাকবি। আমার যজ্ঞকর্ম অবশ্য তার আগেই সমাপ্ত হয়ে যাবে। বিষে যেহেতু এ কাজে সাহায্য করছে, ওই দুরাত্মা ওকেও আক্রমণ করতে পারে, তাই ওকেও বেঁধে দিলুম। তবে বিমলা বৌঠানকেও সুরক্ষিত রাখার দরকার আছে বই কি। দাঁড়া, ওনার জন্যেও আলাদা কবচ রেখেছি, নিয়ে যা। ওর সঙ্গে মন্ত্র লিখে দিয়েছি। বাড়ি ফিরে বৌঠানকে দিয়ে বলবি আগামীকাল সকাল সকাল স্নান সেরে সূর্য প্রণাম করার পর মন্ত্র জপ করে কবচটা গলায় ধারণ করে নিতে। যা, এবার তোরা যা, আমার আবার সন্ধ্যান্নিকের সময় হয়ে এসেছে। শিবু বিষে দুজনেই কবচ, মন্ত্রলেখা কাগজ ইত্যাদি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার সময় জঙ্গলের পথে কোনো ভৌতিক উপদ্রব ঘটেনি, তবে সেদিন নিশুতি রাতে পায়ের দিকের খোলা জানলায় একটা ভয়ঙ্কর মুখকে উঁকি দিতে দেখল সে। সেই বৃদ্ধের মুখ। জানলার কাঠের গড়াদ বেঁকিয়ে যেন ঘরে ঢুকে পড়তে চাইছে। ওর আশেপাশে কেউ সর্বক্ষণ রয়েছে, কিন্তু কিছু করতে পারছে না। শুধু বাইরে থেকেই মুখ বাড়িয়ে বলছে, তুই আমার গ্রাস কেড়ে নিয়েছিস। আমার মৃতদেহ জঙ্গলের যে পুকুর ধারে পুঁতে রাখা হয়েছিল, সেই পুকুরের জল খাঁড়িতে গিয়ে মেশে সেখানকার সব মাছের ওপর আমার অধিকার। তুই সেই মাছে হাত দিয়েছিস, সব মাছ চড়ে তুলে বাড়িতে নিয়ে এসেছিস, বাজারে বেচে পসার করেছিস। আমি তোদের কাউকে ছাড়ব না, সব শেষ করে দেব। তোদের মা বেটাকে শেষ করে তবেই আমার জ্বালা জুড়বে। শিবু খুব ভয় পেলেও উপলব্ধি করতে পারল হরনাথের দেওয়া রক্ষা কবচের শুভ শক্তির প্রভাবে
ওই অশুভ আত্মা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি, শুধু বাইরে থেকেই ভয় দেখিয়ে চলে গেছে। আর এইভাবেই দেখতে দেখতে মাঝখানে 3টে রাত পেরিয়ে গেছে। শুক্রবার রাতে হরনাথ ভৃত্য হরিপদকে পাঠিয়ে পত্র মারফত খবর পাঠালেন। চিঠিতে লেখা, স্থান নির্বাচন হয়ে গেছে শিবু। আগামীকাল সন্ধ্যা 6 ঘটিকায় তুই বিষে আর বিমলা বৌঠান শুদ্ধ বস্ত্রে সংগৃহীত উপকরণ নিয়ে গ্রামের বাইরে 3 মাথার মোড়ে বটতলায় চলে আসবি। আমি সেখানে উপস্থিত থাকব। তারপর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে রওনা দেব। সেই কথা মতোই শনিবার সন্ধ্যায় শিবু তার বৃদ্ধা মাকে নিয়ে গ্রামের বাইরে 3 মাথার মোড়ে গিয়ে হাজির হল। হরনাথ সমস্ত উপকরণ সামগ্রী সঙ্গে নিয়ে এসেছিলেন। আরও উত্তর দিকে বেশ কিছুটা মেঠো পথ ধরে হাঁটার পর একটা গাছপালায় ঘেরা নির্জন উন্মুক্ত প্রান্তরে এলেন। শিবুরা অবাক হয়ে গেল জায়গাটা দেখে। বিমলা দেবী বললেন, এত বছর ধরে এই অঞ্চলে আমি আছি, অথচ এখানে এমন একটা নির্জন জায়গা আছে তা তো আগে কখনো জানতে পারি না। শিবুর বাপও বোধহয় বেঁচে থাকতে এমন জায়গার খোঁজ পায়নি গো। অবনী না নিয়ে এলে হে আমাদের অজানাই থাকতো ঠাকুর মশাই। হরনাথ হাসি মুখে বললেন, এমন কত রহস্য আছে বৌঠান, যা আমার, আপনার বা আমাদের সকলেরই অজানা। সেই রহস্যের সন্ধান করাই তো আমাদের কাজ। আচ্ছা, তোমরা সবাই আসন পেতে বসো, এবার আমি কাজ শুরু করব। এই বলে হরনাথ নিজে শটান মাটির ওপর বসে ঝোলা থেকে গঙ্গার জলের পাত্র বের করে চারিদিকে ছিটিয়ে সূচি মন্ত্র জপ করে শুদ্ধ করে নিলেন। তারপর এক এক করে পবিত্র বেল গাছের পাতা, কাঁচা হলুদ, কস্তুরি, পয়সা বাঁধা লাল সুতো, পয়সা রাখার শুদ্ধ মৃৎ পাত্র, যজ্ঞের অগ্নি প্রজ্বলনের প্রস্তুতি নিতে আকন্দ ফুল ও নিম কাঠ, চিতা ভস্য বা শ্মশানের ছাই ইত্যাদি উপাচারের পাত্রে সাজিয়ে রাখলেন। বললেন, চিতা ভস্য অতৃপ্ত আত্মার শক্তি বৃদ্ধিতে বাধা দেয়, ফলে কাজ সহজ হয়। তবে প্রক্রিয়া শুরু করার পর পৈশাচিক উৎপাত শুরু হয়ে যাবে। বিভৎস দৃশ্য দেখতে পাবি। অশুভ আত্মা সামনে এসে উপস্থিত হবে, নিজের অস্তিত্ব বোঝাতে ভয় দেখাবে। অদ্ভুত উড়ে গলার স্বর, বিকট শব্দ কানে আসবে। সেসব ভয়কে জয় করে এগোতে হবে। এরপর শিবুকে উঠে আসতে বলে ত্রিশূল দিয়ে গোল দাগ কেটে বিষে আর বিমলা দেবীর চারপাশ বেঁধে দিলেন। সতর্ক করে দিয়ে বললেন, গণ্ডি পেরোলেই বিপদ ঘটবে বৌঠান, সাবধান বিষে। তারপর শিবুকে নিয়ে নিজেদের চারপাশে ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে গাত্র বন্ধন করে নিলেন। শিবু, বিষে, বিমলা দেবী 3জনেই বিস্ময়ে হতবাক হয়ে হরনাথের কর্মকাণ্ড দেখতে লাগল। প্রথমে রক্ত মাখা পয়সাগুলোকে লাল সুতো দিয়ে বেঁধে দিলেন। প্রতিটি বাঁধনের সময় ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম মন্ত্রটি উচ্চারণ করে পয়সাগুলিকে শুদ্ধ করে নিলেন। এরপর পয়সাগুলিকে মাটির পাত্রে রেখে তার উপর বেলগাছের পাতা দিয়ে ঢেকে রেখে দিলেন। আর হঠাৎ জায়গাটার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। তাদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল রীতিমতো। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। এক অতি প্রাকৃত শক্তির উপস্থিতি অনুভব করল সকলে। বাতাসে একটা অদ্ভুত ফিসফিসানি, উৎকট গন্ধ, বিশ্রী হাসি ইত্যাদির উৎপাতে বিমলা দেবী আর বিষের বুকের রক্ত হিম হয়ে গেল। তবু মন শক্ত করে বসে রইল শিবু। ওদিকে হরনাথের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি পবিত্র অগ্নি প্রজ্বলন প্রক্রিয়া শুরু করলেন। নিম কাঠ ও আকন্দের ফুল দিয়ে আগুন জ্বালিয়ে মা কালীকে স্মরণ করে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। কালী করালিনী মন্ত্রটি অন্তত 108 বার জপ করে অভিমন্ত্রিত করে নিয়ে পুনরায় মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলেন। কিছুক্ষণ পর মন্ত্রপাঠ শেষ করে গঙ্গা জল একটি পাত্রে ঢেলে পয়সাগুলিকে ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ ধ্যান মন্ত্র জপ করে মা কালীর নাম নিয়ে পয়সাগুলিকে
জ্বলন্ত আগুনে ফেলে দিলেন। আর সঙ্গে সঙ্গে একটা ভয়ানক অতৃপ্ত আত্মার তর্জন গর্জন ভেসে এলো। ভয়ে সকলের মুখ রক্ত শূন্য আর বিবর্ণ হয়ে উঠেছে। পয়সাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। চিতার ছাই ভস্য আগুনে আহুতি দিলেন। মুহূর্তের মধ্যেই আত্মার আর্তনাদ ভেসে এলো। আত্মার শক্তি লোপ পেতে শুরু করে দিয়েছে। শিবু, তুই এবার নিজের হাতে যজ্ঞকুণ্ড থেকে পয়সা পোড়ানো ছাই তুলে মাটিতে মিশিয়ে দে। শিবু হাত পুড়িয়ে যজ্ঞবেদী থেকে সেই ছাই তুলে মাটিতে মিশিয়ে দিল। আর তার গগন বিদারী আর্তনাদ ভেসে এলো। সবাই দেখল একটা কালো ধোঁয়াটে ছায়া ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে গেল। হরনাথ শিবুকে নির্দেশ দিয়ে বললেন, এবার এই স্থানকে ফের শুদ্ধ করতে হবে। আমি শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করে দিলুম। তুই গঙ্গার জলে বেলপাতা দিয়ে স্নান করে নিজেকে পবিত্র করে নে। তারপর খালি পায়ে হেঁটে ভিজে গায়ে বাড়ি যাবি। গণ্ডি কাটানো মন্ত্র পড়ে সকলকে গণ্ডি থেকে বেরিয়ে আসতে বললেন। শিবু স্নান করে খালি পায়ে ভিজে গায়ে হেঁটে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে প্রবেশ করে হরনাথ গৃহশুদ্ধি মন্ত্র পড়ে শিবুদের বাড়িকে সম্পূর্ণ বিপদমুক্ত করে দিলেন। অচিরেই বাড়ির পরিবেশ আবার আগের মতোই শান্ত এবং স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ভবিতব্য এমন জিনিস যাকে কিছুদিনের জন্য আটকে রাখা যায় মাত্র, কিন্তু খণ্ডানোর ক্ষমতা বোধ হয় কারোর থাকে না, সে যতই মহাপুরুষ হোক না কেন। হরনাথ সৎ সাধক, চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু তবুও কয়েকদিন পরেই শিবুর রাতের ঘুম উড়ে গেল। সে একদিন লক্ষ্য করে দেখল তার মায়ের মুখে, হাতে, গায়ে, চামড়ার উপর মাছের আঁশের মতো বিশ্রী গোল গোল ছাপ পড়ে গেছে। শিবু হাজারো উপায়ে সেই দাগ ওঠাবার চেষ্টা করে দেখল, কিন্তু কিছুতেই মুছে ফেলা গেল না, স্থায়ীভাবে রয়ে গেল। শিবুর মা ভয়ে কান্নাকাটি শুরু করলেন। কিছুদিন দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটল, কিন্তু তারপর একদিন মাঝে রাতে শিবুর ঘুম ভেঙে গেল। উঠে দেখল পাশের চৌকি ফাঁকা, তার মা ঘরে নেই। কি মনে হতেই এক লাফে তক্তাপোষ থেকে নেমে নদীর দিকে দৌড়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দেখল তার মা অদ্ভুতভাবে নদীর জলে নেমে যাচ্ছে। ও পেছন থেকে বহুবার মা মা করে ডাকল, মা, মা কি করছো তুমি? এদিকে এসো মা। ও মা, শুনতে পাচ্ছ না? কিন্তু বিমলা দেবী কোনো সাড়া দিলেন না। শিবু ছুটে এসে ঘাটের সিঁড়ি বেয়ে নামতে না নামতেই বিমলা দেবী জলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে এসো। কোথায় গেল? এরপর আর কখনো তিনি ফিরে আসেননি। শিবু কাউকে কিছু না জানিয়েই বাড়িতে একাই রয়ে গেল। বিষে খোঁজ নিতে এলে অসুস্থতার ভান করে জানালা দিয়ে বলে দিল, খুব জ্বর এসেছে, পেটের ব্যামো হয়েছে, কবরেজ বলেছেন সারতে সময় লাগবে। তুই কয়েকটা দিন বাজারটা সামলে নে, আমি একটু সুস্থ হয়ে ফের কাজ শুরু করব। এর কিছুদিন পর ঠিক একই ঘটনা, যেটা শিবুর সাথেও ঘটল। স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে দেখল গোটা গায়ে, মুখে মাছের আঁশের মতো গোল গোল আকার নিতে শুরু করেছে। ধীরে ধীরে সারা শরীরে মাছের আঁশ ফুটে ওঠে এবং সেই দিন রাতেই নদীর জলে অদ্ভুতভাবে তার মায়ের মতো নেমে ডুব দেয় সে এবং অদৃশ্য হয়ে যায়।
তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ওই ঘটনার পরের দিন শিবু কেমন আছে সেই খোঁজ নিতে গিয়ে বিশে দেখল শিবুদের বাড়ির দরজা খোলা, কেউ কোথাও নেই। সারা দিন সারা রাত পাড়া পড়শিদের নিয়ে চারিদিক খুঁজেও তাদের কারোর সন্ধান পাওয়া গেল না। চিন্তায় অস্থির হয়ে বিশে নিরুপায় হয়ে হরনাথের কাছে ছুটে গেল। সব শুনে হরনাথের মন কু গাইল। তিনি বিশেকে অপেক্ষা করতে বলে ধ্যানে বসলেন, আর ধ্যানযোগে সব দেখে আঁতকে উঠলেন। তিনি চোখ খুলে থমথমে মুখে বিশেকে বললেন, এত করে বিশেকে বলেছিলুম শুদ্ধাচারে কোনো রকম ত্রুটি যেন না থাকে। শিবু নিজের অজান্তেই ভুলবশত সমাধিতে পা দিয়ে ওই প্রেতাত্মাকে জাগিয়ে তুলেছিল। তার চেয়েও মারাত্মক বড় ভুল করেছে ক্রিয়াকর্মাদি করার সময়। সে স্নান সেরে শুদ্ধ হয়ে যজ্ঞে বসেছিল ঠিকই, কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে আসেনি। শুধু কাঁচা কাপড় বা নতুন পোশাক পরিধান করলেই তাকে শুদ্ধ বস্ত্র বলা যায় না। আসন শুদ্ধি মন্ত্রের মতো বস্ত্রকেও মন্ত্র পড়ে শুদ্ধ করে নিতে হয় বৈকি। সেই মন্ত্র আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু শিবু বস্ত্র পরিধানের সময় সেই মন্ত্র জপ করতে ভুলে গিয়েছে। আমার আর কিছুই করার নেই রে বিশে। একেই বলে নিয়তির খেলা। নিয়তিকে কখনোই খণ্ডানো যায় না। কথা বলতে বলতে বিশেকে নিয়ে হরনাথ নদীর ধারে এসে উপস্থিত হলেন। কিছুক্ষণ উদাস চোখে জলের দিকে তাকিয়ে থেকে জড়ানো কণ্ঠে বললেন, একটু ভুলের জন্য ওদের পরিবারটা শেষ হয়ে গেল। ওরা মায়ে পয়ে এখন অভিশপ্ত মাছে পরিণত হয়েছে। ওই দেখ দেখ দেখ, ওরা ওরা আমাদের দেখছে। বিশে জলের দিকে তাকিয়ে অশ্রু সংবরণ করতে না পেরে সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। তারপর থেকে আজ পর্যন্ত কেউ আর ওই নদীতে মাছ ধরতে যায়নি। মাছ ধরতে গেলেই দুটো বিচিত্র মুখ জলের উপর ভেসে ওঠে, যাদের চোখ মুখ মাছের মতো দেখতে, গলা থেকে কোমর পর্যন্ত মানুষের মতো হলেও সর্বাঙ্গ মাছের আঁশে ঢাকা। তাদের পা বলে কিছু নেই, নিচ থেকে সরু হয়ে নেমে লেজের শক্ত আবরণে মোড়া। মাছের মতোই খাবি খায়। দূর থেকে হাসির শব্দ ভেসে আসে। আমার কাঁচা মাছের বড় খিদে, আমি তাই ওদের কাঁচা মাছ বানিয়ে দিয়েছি। অভিশপ্ত নদী একা একাই বয়ে চলে। শিবু ও তার মা অভিশপ্ত মাছ হয়ে রয়ে যায়। তাদের কখনো মুক্তি হয় না। শুনলেন কাঁচা মাছের খিদে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আর সেই প্রশ্নটি হচ্ছে, গল্পে হরনাথ বাবু ভৃত্য হরিপদকে দিয়ে চিঠি মারফত খবর পাঠিয়েছিলেন যজ্ঞ করার জন্য তিনি যে স্থান নির্বাচন করেছেন সেটি একটি বিশেষ জায়গায় সকলে পৌঁছলে তাদেরকে বলবেন, এবং তারা কথা মতো পরদিন সন্ধ্যাবেলায় সেই জায়গায় এসে উপস্থিত হয়। এখন প্রশ্নটি হচ্ছে, সেই বিশেষ জায়গাটি কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি লিখে ঝটপট জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তাহলে চলুন দেখে নিই এক ঝলক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোডের প্রশ্নটি ছিল, নিতাই এবং কানাই যখন কালীগুণিনকে ডাকতে তার বাড়ি গিয়েছিলেন তখন কালীগুণিন বাড়িতে ছিলেন না, তবে তিনি কোথায় গিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে তারকেশ্বরে গিয়েছিলেন। এবং আমাদেরকে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন পূর্ব মেদিনীপুর জেলার ইটবেড়িয়া থেকে প্রদীপ চ্যাটার্জি, বাগুলা থেকে জয়, ধনিয়াখালী থেকে রাজু, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল, হাওড়া সাঁকরাইল থেকে বাসন্তী জানা, বাঁকুড়া থেকে মৌমিতা ব্যানার্জি, জলপাইগুড়ি থেকে মিঠু, কোচবিহার থেকে সঞ্চারী ছন্দা, রাজস্থান থেকে সলমান,
দক্ষিণ 24 পরগনা থেকে হাসানুর শেখ, পোয়ালি 3 নম্বর পোল বুড়ুল নদী থেকে মান্টি, রাজকোট থেকে সঞ্জয়, হরিশচক থেকে বিলাস, শিলিগুড়ি থেকে জিৎ, কলকাতা থেকে অভিজিৎ, উল্টোডাঙ্গা থেকে কাজল দত্ত, মেদিনীপুর থেকে রবীন্দ্র দাস, বারাসাত থেকে শুভ্রা পাল, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, দিল্লি থেকে রহুব গাজী, হুগলি জেলার খানাকুল থেকে অনুপ সামন্ত, কলকাতা শোভা বাজার থেকে প্রণব পোদ্দার, হুগলি বন্দর থেকে কৌশিক, হাওড়া কদমতলা থেকে পীযূষ ব্যানার্জি, বাগনান থেকে রশেদ, কল্যাণী থেকে সৌমেন দে, রাজস্থান থেকে সুস্মিতা, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, কৃষ্ণনগর থেকে সুচিস্মিতা দত্ত, পাণ্ডুগ্রাম হুগলি থেকে অমলেন্দু গোস্বামী, চন্দনপুর হুগলি থেকে অঙ্কিত পালিত, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক এবং প্রিয়সী ভৌমিক, হালিশহর থেকে বর্ণালী দত্ত, হাওড়া সাঁকরাইল থেকে ইমরান লস্কর, পূর্ব বর্ধমান জেলার কাইতি থেকে সৌমেন, পশ্চিম মেদিনীপুর জেলার গোপীগঞ্জ থেকে আকাশ মান্না। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য। তবে হ্যাঁ, আবার খুব তাড়াতাড়ি আসব একটি হাড় হিম করা রোমাঞ্চকর কাহিনীর সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের 3টি চ্যানেল, অল ডে সাসপেন্স, গপ্পখোর এবং পিশাচ পর্ব অডিও স্টোরি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।